তাহলে আমরা করতেছিলাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। চ্যাপ্টার হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসে আমরা এর আগে করছিলাম হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পর্যন্ত, না কয় নাম্বার পর্যন্ত করছিলাম বলেন? 3 নাম্বার পর্যন্ত করছিলাম না? জি বলেন ভাই, তো। 3 নাম্বার করা হয়েছিল ভাই, কিন্তু 3 নাম্বারে আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ বলেন। বিষয় হচ্ছে আপনার ওই 8%, 12%, 14%, 15%, এই জিনিসটা আপনার ওই একটু নিচে আসেন ভাই। ওই যে আপনার পে ব্যাক পিরিয়ডটা যে বের করলেন, মানে এটা কি বের করতে হবে? এইখানে একটা কথা মনে হয় বলে দিছিল, কমপ্লিটিং পে ব্যাক পিরিয়ড, এখানে মনে হয় একটা কথা বলা ছিল। মানে প্রশ্নে নাই তো। আচ্ছা, ধরেন ওটা যদি থাকেও, ধরেন কমপ্লিটিং পে ব্যাক পিরিয়ডের কথা যদি বলা থাকে, সেক্ষেত্রে তো ভাই মানে প্রত্যেকটারই আমার ওই 3 বছরের মধ্যে আছে, তাইলে তো আমার আপনার ওই পিভি ফ্যাক্টরটা তো ওই একটাই ধরতে হবে। হ্যাঁ, যদি আমরা পে ব্যাক পিরিয়ডটা, এই যে এখানে আমি গত ক্লাসে একটু আমাদের মিস্টেক হয়েছে এটাই, পে ব্যাক পিরিয়ডটা হচ্ছে কইরা যেটা বের হইলো এইটা দিয়ে আমাদের হলো মানটা নিতে হবে। পে ব্যাক পিরিয়ডটা হলো আমাদের, তাহলে মানটা নিতে হবে হলো সবটিটাই হচ্ছে আমাদের কত নিতে হবে, এই যে আপনার হচ্ছে 14%। এই যে 3 থেকে 5, 14% নিয়ে কাজ করতে হবে সবটিতে। আচ্ছা ভাই, যদি আপনার ওই পে ব্যাক পিরিয়ডের কথা যদি আপনার, আমি একটা প্রশ্ন দেখলাম যে আপনার ওটা করা আছে হচ্ছে পে ব্যাক পিরিয়ডটা করার পরে যে মানটা আছে ওইটা দিয়ে আর কি এনপিভির মান বের করতে হবে। একটা প্রশ্ন দেখলাম এরকম। আর একটা প্রশ্ন দেখলাম যে এরকম কিছু বলা নাই, সেক্ষেত্রে ওরা আপনার ওই ইয়াটা মানে 3, 5, 6 এভাবে নিছে, কিন্তু তারপরে আবার ওরা ওই 3, 5, 6 ভাবে নাই নাই, মানে উল্টা পাল্টা সিস্টেম, বুঝলাম না কিছু। ওই উল্টা উল্টা সিস্টেম মানে ওটা পে ব্যাক পিরিয়ড মানে প্রশ্নের মিস্টেক করে দিছে, প্রশ্নটা ওটা নাই, কিন্তু পে ব্যাক পিরিয়ড করার পরে যে মানটা আসবে এই মানটা দিয়ে নিবেন, ইয়ারটা। এখন ভাই পাইতেছি না, আমি আপনাকে ওই ক্লাস শেষে আমি ছবি ওটা তুলে দিব না। দেখছি দেখছি ভাই, ওখানে পে ব্যাক পিরিয়ড চাই না, কিন্তু আপনি পে ব্যাক পিরিয়ড করবেন, করার পরে যে মানটা হবে ওই মানটা দিয়ে নিবেন। আর তারপরে তার মানে যদি একটা মানই তো হবে আর কি, মূলত হ্যাঁ সবগুলা তো ওই ওই একটা মানই হবে, এই যে এই ম্যাথটাতে আছে মনে হয়। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার পর্যন্ত করছিলাম নাকি বলেন? জি ভাই, 3 নম্বর পর্যন্ত করা হয়েছে। তাহলে 4 নাম্বার থেকে আমরা দেখি। দেখেন 4 নাম্বারে আমাদের হচ্ছে কি বলছে, প্রবলেম 4। প্রবলেম 4-এ বলছে প্রবলেম 4-এ আমাদের কি কি মান দেওয়া আছে, এখানে দুইটা প্রজেক্টের কথা বলে দিছে, একটা হচ্ছে আমাদের প্রজেক্ট এ আর একটা হলো প্রজেক্ট বি। এই প্রজেক্টে যে টাকাটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এই প্রজেক্টের যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এনসিও। এই প্রজেক্টের এনসিও 30,000, বি প্রজেক্টের এনসিও হচ্ছে আমাদের 36,000 টাকা। দিয়ে আমাদের যেটা বের করতে বলছে এনপিভি নির্ণয় করতে বলছে। আর এখানে বলছে প্রজেক্ট এ, প্রজেক্ট বি, এনপিভি। তাহলে এনপিভি হচ্ছে আপনার এখানে বলে দিছে, এনপিভির মানগুলা দেওয়া আছে, আর এখানে প্রবাবিলিটি দেওয়া আছে। আবার বি প্রজেক্টের এনপিভি প্রবাবিলিটি দেওয়া আছে। তাহলে আমাদের এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, যে একটা সূত্র পড়ছিলাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আমাদের 1 নম্বরের যে কথাটা বলছে এক্সপেক্টেড এনপিভি বোথ প্রজেক্ট, এক্সপেক্টেড এনপিভি বোথ প্রজেক্ট মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র আমরা এই যেটা পড়ছিলাম যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সমান আমরা যে সূত্রটাও করছিলাম, এটা হচ্ছে কি হয়েছিল, R1 গুণন হচ্ছে P1, R1 গুণন P1, R2 গুণন হচ্ছে P2। তাহলে আমাদের কয়বার দেওয়া ছিল বলেন তো? R1 P1 R2 P2 আমাদের এখানে কয়বার দেওয়া আছে মানটা, 1 2 3 4, 4বার দেওয়া আছে। এখন আমাদের আমরা যদি এইভাবে লিখি এনপিভির মানকে একটা মান ধরে নিব, এই এনপিভি লিখে নিব হচ্ছে লেট, লেট এনপিভি সমান সমান হচ্ছে ধরেন একটা মান ধরে নিব আমি, এনপিভি সমান সমান কি ধরে নিব বলেন? এনপিভি সমান সমান আর ধরে নিলাম। আর কি প্রবাবিলিটি সমান সমান কি ধরে নেওয়া যায়? প্রবাবিলিটি সমান সমান পি ধরে নিব, ধরে নিয়ে আমরা সমাধান করব। তাহলে আমাদের বের করতে বলছে এনপিভি অফ দা বোথ প্রজেক্ট, দুই প্রজেক্টের এনপিভি বের করতে বলছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে, তারপরে হুইচ প্রজেক্ট ইজ মোর রিক্সি অ্যান্ড প্রজেক্ট শুড বি সিলেক্টেড, মোর রিক্সি চাইছে তার মানে এখানে সিবি বের করতে হবে কমেন্ট। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স, বোথ প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা দেখেন অঙ্কটা যখন সমাধান করব এভাবে সমাধান করব অঙ্কটা। আমি একটু আপনাদের এখানে সমাধান করে দেখাচ্ছি, দেখেন।
আর আপনারা চাইলে করতে পারেন, আপনারা যদি খাতায় করে নিতে চান তাহলে করে নিতে পারেন। একটা বুঝলি পরে পরের গুলা আমাদের এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে, পাইগুলাই আমাদের একই, শুধুমাত্র একটা একটু ভালো এই, বুঝতে হবে। হ্যাঁ বলেন। হ্যালো, কোনো সমস্যা? তাহলে আমরা প্রবলেম ফোরটা করব। প্রবলেম ফোরটা আমরা কিভাবে করব একটু খেয়াল করেন আপনারা, দেখেন প্রবলেম ফোরে হচ্ছে আমাদের এখানে কি বলছে, এই যে আমাদের দুইটা মান দেওয়া আছে, একটা হলো এনপিবির মান দেওয়া আছে আর একটা হচ্ছে প্রবাবিলিটির মান দেওয়া আছে এ প্রজেক্টে। বি প্রজেক্টেও একটা দেওয়া আছে এনপিবি আর একটা দেওয়া আছে প্রবাবিলিটির মান। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে লেট, লেট দিয়ে ধরে নিব লেট এনপিভি, এনপিবি সমান সমান ধরে নিবেন যে এনপিবি সমান সমান হচ্ছে কি ধরে নেবে, একটা ছোট্ট মান করে নিলাম আর। আর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি সমান সমান ধরে নেবেন হচ্ছে কি, প্রবাবিলিটি সমান সমান ধরে নেবেন হচ্ছে পি। তাহলে এই দুইটা মান ধরে নিয়ে তারপরে করবেন। এক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে বলেন তো? এক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে, এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন নির্ণয় করতে বলছে না? এক নাম্বার এক্সপেক্টেড রিকোয়ারমেন্ট এনপিভি। এক্সপেক্টেড এনপিভি, যে কথা এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন একই কথাই। তাহলে আমরা যদি এখানে লিখি যে রিকোয়ারমেন্ট ওয়ান, রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ওয়ান, ওয়ান দিয়ে লিখলাম হচ্ছে আমরা ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড এনপিভি বা ডিটারমিনেশন, ডিটারমিনেশন অফ এক্সপেক্টেড এনপিভি, এক্সপেক্টেড এনপিভি। তাহলে এক্সপেক্টেড এনপিভিটা আপনি বের করবেন হচ্ছে কিভাবে, যে এখানে আপনার কয়টা মান দেওয়া আছে বলেন তো, কয়টা মান দেওয়া আছে, কয়টা মান দেওয়া চারটা। আছে, প্রবাবিলিটি কয়টা দেওয়া আছে আমাদের। তাহলে আমরা লিখবো হচ্ছে চারটা। ইআর, ইয়ার দিয়ে এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বা এক্সপেক্টেড এনপিভি। আমাদের চারটা মান দেওয়া আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে কি R1 P1, R2 P2, R3 P3, R4 P4। তাহলে কয়বার লিখবো, চারবার। চারটা মান দেওয়া আছে, তাহলে আমরা 4 বার লিখবো। 4 বার কিভাবে লিখবো দেখেন, একটা করে দিলে আমরা পরেরটা করতে পারবো সবাই। আপনারা খাতায় লিখলে লিখে নিতে পারেন, লেট এনপিবি সমান আর, আর প্রবাবিলিটি সমান পি। এই দুইটা মান আগে আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা করব হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন, প্রবাবিলিটি দেওয়া আছে হচ্ছে আমার চারটা, প্রবাবিলিটির মান দেওয়া আছে হচ্ছে আমাদের চারটা, তাহলে আমরা ওইটা লিখবো হচ্ছে কয়বার, 4 বার লিখবো আমরা, যেহেতু প্রবাবিলিটির মান আমাদের 4 বার দেওয়া আছে এই জন্য আমরা 4 বার মানটা লিখবো। তাহলে একবার লিখবো হচ্ছে কি দিয়ে লিখবো, R1, যেহেতু রিটার্ন এবং প্রবাবিলিটি বানিয়ে নিলাম আমরা, তাহলে আমরা একবার লিখবো হচ্ছে কি R1, তার ওয়ান ইন্টু হচ্ছে কি লিখবো বলেন, P1, R1 ইন্টু P1, তারপরে কি হবে R2 ইন্টু P2। P2। এইভাবে আমরা 4 বার লিখবো, রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে R1 R2, তাহলে একবার লিখলাম। তারপরে আবার লিখবো আমরা এটাই, খালি কি করে R1, তাহলে R1 আর একটা কি হবে, আর দুইটা R2 না, কিন্তু R1 হচ্ছে R1 আর একটা কি হবে P1। P1। তারপরে হচ্ছে R2, এটা হবে হলো আমাদের P2। তারপরেরটা হবে কি বলেন, পরেরটা হবে R3 P3। R3 P3। এইভাবে হচ্ছে আরেকটা হবে, প্লাস দিয়ে আরেকটা দিলাম আমি। তাহলে এটা হচ্ছে আমাদের R3, আর এটা হচ্ছে P3। তারপর আমাদের এটা হচ্ছে কি হবে R4, তারপরে এটা হবে হচ্ছে P4। তাহলে এই অঙ্ক কিন্তু আমরা আগে করছিলাম, বলেন করি নাই ওসব অঙ্ক? জি তারপরে স্যার, ফিনান্সের। যারা না করছেন তাদের সমস্যা নাই, আবার বুঝাচ্ছি আমি, সমস্যা নাই। যদি সমস্যা ফেস করেন তাহলে আমাকে বলেন, তাহলে আবার আমি আপনাকে ওইখানে আবার রিপিট করব। তাহলে আমাদের কি দুইটা প্রজেক্ট আছে, তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমে হচ্ছে ফর এ, তাহলে এর জন্য একটা বের করতে হবে, বির জন্য একটা বের করতে হবে। এবার দেখেন তো এ প্রজেক্টে আমাদের মানগুলা কত হইতেছে, এ প্রজেক্টের প্রথম মানটা আমাদের কত, এ প্রজেক্টের প্রথম তিন যে হাজার মানটি, এ প্রজেক্টের প্রথম মান হচ্ছে 3,000। তাহলে আমরা কি লিখবো, 3,000 গুণন হচ্ছে, গুণন 0.10। 3,000 গুণন হচ্ছে 0.10, মানে প্রবাবিলিটি। যদি কারোর স্যার বোঝা, P1 দেন। কি দেবো ভাই, ওই যে P1। আচ্ছা 3,000 গুণন হচ্ছে
0.10 দিলাম। তারপরেরটা হচ্ছে আমাদের কি হবে? 6000 গুণন 0.40। এই কারোর বোঝার সমস্যা হলে বললেন। পরেরটা হচ্ছে 6,000। রাসেল ভাই ভাই। বুঝতেছেন? ছয় হ্যাঁ ভাই, হাজার গুণন একটু হচ্ছে পরে আসছি তো দেখতেছেন। 0.40। তারপরে কি হবে? 6,000-এর পরে হচ্ছে 12,000। 12,000, 12,000 ইন্টু দশমিক চল্লিশ। আমাদের 10.40। ক্যালকুলেশন করবেন রাসেল ভাই, জি ভাই। ক্যালকুলেশন করেন। এক তারপরে মিনিট ভাই, তাহলে ইয়েটা নিয়ে আসি। হ্যাঁ, ক্যালকুলেটর নেন। 15,000। তারপর তোমরা 300। 15,000 গুণন হচ্ছে কত? 15,000 গুণন হচ্ছে 0.10। 0.10। তাহলে আমরা কি করলাম দেখেন, আবার একটু আমি বলে দিই। আমাদের এই যে এনপিবি, এই এনপিবির মানটা আমি কি করছি, লেট একটা ছোট্ট মান বাইরে নিছি, যে এনপিবি থেকে একটা মান ধরে নিছি, লেট এনপিবি সমান আর। আর এই প্রবাবিলিটি ছিল, এই প্রবাবিলিটি থেকে একটা মান ধরে নিছি হচ্ছে পি। ধরে নেওয়ার পরে আমাদের এক্সপেক্টেড এনপিবি নির্ণয় করতে বলছে। এইখানে আমাদের মান দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা। এদের আমরা লিখছি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন R1 P1, R2 P2, R3 P3, R4 P4, অর্থাৎ এই মান দেওয়া ছিল চারটা। এদের আমরা এটা 4 বার লিখছি। লেখার পরে এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমটা আমাদের কত আসলো মানটা? 3,000। 300। 300 না? তারপরে 2400। 2400, 300, 2400, তারপরে 4800। 4800, তারপরে 1500। 1500। সবগুলা যোগ করলে আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মানটা নির্ণয় হয়ে গেল। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত বের হইলো তাহলে? 9000। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের হলো আমাদের 9,000। এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করা কি আমরা সবাই বুঝতে পারছি, না কারো জি ভাই। সমস্যা আছে বলেন? তাহলে যদি সবাই বুঝে থাকি তাহলে কিন্তু এখন ধরবো, আমি বিটটা ধরবো। আর যদি কারো সমস্যা থাকে তাহলে বলেন, তাকে আবার বুঝাবো বিটটা দিয়ে আমি। সমস্যা আছে কিনা সবাই একটু বলেন। ফর বি, তাহলে বির সময় না আমরা ভাই। সমস্যা বিশ, নাই ভাই। এই যে এই পাশের গুলা নিব, সূত্র তো আর লেখা নেবো না। তাহলে বিশ সময় হ্যাঁ ভাই। সরাসরি 3,000 গুণন 0.20, 6,000 গুণন 0.30। 30। এখানে লিখবো হচ্ছে 3,000, বিটা লিখলাম। 3,000 গুণন হচ্ছে কত? 0.20। 3,000 গুণন 0.20। এগুলো কিন্তু সিম্পল জিনিস আমাদের, এগুলা ইনভেস্টমেন্টেও আছে এগুলা। 3,000 গুণন 0.20, তারপরে প্লাস পরেরটা হচ্ছে আমাদের কত? পরেরটা হচ্ছে 6,000, 6,000 ইন্টু 6,000 গুণন 0.30। 35। 6,000 গুণন হচ্ছে 0.30, 6,000 গুণন 0.30। তারপরেরটা আছে হলো আমাদের 12,000 গুণন 0.30। 30। 12,000, 12,000 গুণন হচ্ছে 0.30, 12,000 গুণন 0.30। তারপরে আমাদের আছে হচ্ছে কত? 15,000। 15,000 গুণন 0.20। 15,000 গুণন হচ্ছে 0.20। তাহলে এবার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি হবে? স্যার প্রথমটা 600। 900। প্রথম 600। ও সরি সরি, 600 600 600। প্রথমটা হলো 600 ভাই। 600 যোগ 1800। 1,800, 3600। 3,600, তারপরে স্যার 3000। 3,000। টোটাল টোটাল কত হয় দেখেন? স্যার 9000। টোটাল হচ্ছে 9,000। হয়ে গেল আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট। এক নম্বর রিকোয়ারমেন্ট আমরা বের করলাম। এই আমাদের বের করতে বলছিল হচ্ছে কি, এক্সপেক্টেড এনপিবি। তাহলে এক্সপেক্টেড এনপিবি বোঝা কি কারো প্রবলেম আছে? না। বলেন ভাই, না কারো ভাই, সমস্যা সমস্যা নেই। থাকে তাহলে আবার রিপিট করব, বলেন। খালি বলতে হবে যে এখানে বুঝি নাই, তাহলে ওইখানে আবার বলে দিব আমি। অন্য কেউ বলেন যদি কোনো সমস্যা থাকে। না স্যার, সমস্যা নাই। সাব্বির ভাই বুঝতেন? সমস্যা নাই, আচ্ছা বুঝতে ঠিক পারছি। আছে। তাহলে আমাদের পরেরটা কি চাইছে? 2 নম্বরটা চাইছে কি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ বোথ প্রজেক্ট। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জি নির্ণয় করতে স্যার। হবে। তাহলে স্ট্যান্ডার্ড এসডি। ডিভিয়েশন নির্ণয় করি আমরা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দিয়েও লিখতে পারি আমরা, এসডি দিয়েও লিখতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রুট ওভার। এসডি, তাহলে এসডি দিয়ে আমরা এটা রুটের মাধ্যমে করতে পারি অথবা একটা ছক দিয়ে করতে পারি। তাহলে আমরা দুইটা, স্যার রুট দিয়ে তোমার সহজ। আচ্ছা দুইটা নিয়মই শিখিয়ে দিব আপনাদের, যার যেটা ভালো লাগে ওটা দিয়ে করবেন, সমস্যা নাই।
আমার কাছে একটা সহজ হতে পারে, আর একজনের কাছে আর একটা সহজ হতে পারে। অতএব জি স্যার। আপনাকে আমি দুইটা নিয়মই শিখাবো। আপনি যেটা ভালো লাগে আপনি ওইটা সিদ্ধান্ত নেবেন, আপনার সিদ্ধান্ত। তাহলে আমি দেখেন আগে রুট দিয়ে শিখে দিই। রুটেরটা কারণ যতক্ষণে আপনি ছক আঁকাবেন এতক্ষণে রুট দিয়ে মান ক্যালকুলেশন করা হয়ে যাবে আপনার। তাহলে রুট দিয়ে শিখলে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের হবে আহ, আর আর বার, আর মাইনাস আর বার। আর ওয়ানটাই ওই যে ওইটা যেটা লিখলাম আর ওয়ান জি স্যার। মাইনাস হবে ই আর বার। আর বান না, ই আর দিবেন, যেটা ই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা বের করছি। জি স্যার। আর ওয়ান মাইনাস ই আর, এর উপরে হচ্ছে ইন্টু পি এর উপরে স্কোয়ার দিবেন আগে, স্কোয়ার। এর উপরে স্কোয়ার দিয়ে তারপরে ইনটু হচ্ছে পি। এটা হচ্ছে আমরা পি ওয়ান দিই, প্রবাবিলিটি ওয়ান দিয়ে দিই। এটা হচ্ছে আমরা পি ওয়ান নিব, পি ওয়ান। তাহলে ওয়ান। আমাদের এই মানটা কয়বার লিখতে হবে? আর বার। 4 বার। যেহেতু আমাদের চারটা মান আছে সেম, এটা খালি কপি করে করে চারবার আমরা লিখে দেবো। দেখেন রুট দিয়ে লিখে মানটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। দুইবার, তিনবার, চারবার। তাহলে আমাদের এই প্রথমটা আর ওয়ান ই আর, তার উপরে হলো স্কোয়ার দেওয়ার পরে তারপরে পি ওয়ান, তারপরেটা হচ্ছে আর কি হবে এটা তাহলে 2। আর টু। টু, ই আর তারপর স্কোয়ার, এটা হবে হলো আমাদের টু। পি টু। আর এটা হবে হলো আর থ্রি, আর থ্রি, তারপরে এখানে হবে হলো পি থ্রি, তারপর এটা কি হবে আর কত হবে বলেন? ফোর। 4। এটা হবে হচ্ছে ফোর, তারপরে এটা হবে পি ফোর, আর এই প্লাসটা বাদ যাবে। কেটে দেন। ঠিক আছে, তাহলে জি আমরা স্যার। রুট দিয়ে মানটা লিখে নিলাম। এবার ভ্যালুটা বসিয়ে দিব এখানে। তাহলে ভ্যালুটা যদি আমি বসাইতে চাই তাহলে আমাকে আবার এই রুটটা রাখতে হবে। রুটটা রেখে দিলাম, রুটটা রেখে এবার ভ্যালুটা আমরা বসা দিব। তাহলে ভ্যালুটা কিভাবে বসাইতে পারি বলেন? আর ওয়ান এর মান কত আমাদের তিন রিটার্নের? হাজার আর ওয়ান হচ্ছে আমাদের 3000, তাহলে লিখলাম 3000, তারপরে মাইনাস ইআর, ইআর এর মানটা বসাইবেন। 9,000। এর যেহেতু আমরা এরটা করতেছি আগে, তাহলে এর আমার মানটা মেয়ে আগে হলে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কোনো বিয়ের সঙ্গে প্রথমে যাবে না। লিখবেন হচ্ছে কি ফর এ। দরকার বলে বিয়ে দেয় আমার কাছে ছেড়ে দেয়। এই কথা বলেন না, কারো এখান থেকে সাউন্ড আসে। তাহলে 3000 মাইনাস হচ্ছে কত, ইআর এ কত 9000 না, 9,000। তার উপরে স্কোয়ার পি ওয়ান হচ্ছে কত বলেন? পি ওয়ান আচ্ছা, প্রবাবিলিটি, 10.10। প্রবাবিলিটি ওয়ান হচ্ছে আমাদের দশমিক 10.10। 10। বসাইলাম, বসানোর পরে আমাদের প্লাসটা দিলাম। আর টু হচ্ছে কত আমাদের? এই যে 6000। এইখান থেকে নিতে পারবেন, এই যে লাইনে আছে। আর টু হচ্ছে আমাদের 6000। তাহলে পরের মানটা আমরা লিখলাম 6000 মাইনাস ইয়ার, ইয়ার হচ্ছে আমাদের কত? ওই 9000ই। এর সময় যতগুলো জি আছে স্যার। সবগুলাতে আমাদের সেম। তাহলে এর ভিতরে যতগুলো আছে সবগুলাতে আমাদের কি বসাইতে হবে? সেম এ বসাইতে হবে। একটু ছোট করে নিলাম দেখেন। তাহলে আমাদের পি টু কত? পি টু, 45। পি টু হচ্ছে 0.40। আর থ্রির মান কত? আর থ্রি হচ্ছে আমাদের 12000 না, 12,000। আর জি থ্রি স্যার। হচ্ছে 12000 মাইনাস ই আর হচ্ছে আমাদের 9000। 9,000। তাহলে 12000 মাইনাস 9,000। 9000 এর উপর স্কোয়ার। পি থ্রি হচ্ছে আমাদের পি থ্রি হলো 40, পি থ্রি পয়েন্ট পয়েন্ট 40। 40। আর ফোর, আর ফোরে হচ্ছে আমাদের কত? 15000। আর ফোর 15000 মাইনাস ইয়ার কত? 9000। ইয়ার তো আমাদের সেম একটাই থাকবে, ইয়ার হচ্ছে 9000 এর উপর স্কোয়ার। পি ফোর হচ্ছে কত বলেন? পি পয়েন্ট 10। 0.10। এবার আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবো একটা একটা করে। ক্যালকুলেটরে যেভাবে ক্যালকুলেশন করবেন দেখেন, প্রথমে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিবেন ক্যালকুলেটরে। প্রথমে থার্ড ব্র্যাকেট ক্যালকুলেটর আছে দেখেন, থার্ড ব্র্যাকেট দিয়ে এটা তোলেন। আগে রুট, আগে কি দিবেন? রুট দিয়ে দিবেন। রুট দিয়ে তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে প্রথমে লিখবেন কত? 3000, 3000 মাইনাস হচ্ছে 9000, বাদ দেয়া যেটা হবে তার উপরে ক্যাপ টু দিয়া দিবেন। ক্যাপ টু, ক্যাপ টু দিয়া গুণন দিয়া সমান সমান দিয়ে যেটা হবে তারপরে 0.10 দেয়া গুণন দিয়ে দেন, একবারে মান চলে আসবে। ভাই থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট? আচ্ছা আপনি একটা দিলেই চলবো, দেন সমস্যা নাই।
ব্রাকেট দিলেই হবে। দেখেন তো 3000 কত এসে। তাহলে আমাদের এই প্রথম টুকের ক্যালকুলেশন কত? 36 লাখ। 36 লক্ষ। 36, 2, 1, 2, 3, 36 লাখ। পরেরটা দেখেন, দশমিক এর 36 লক্ষ হয়েছে। আসুক সমস্যা নাই, সবটি এক আসতে পারে, এটা কোনো প্রবলেম না আমাদের। এই যে পরীক্ষার ফলে সবটি এক আসবে মানে অনেক কনফিউশনে পড়বেন, এটা কোনো প্রবলেম না, যা এসে আসবে সমস্যা নেই। 36 লাখ, 36 লাখ। 36 লক্ষ। তারপরেরটাও জি স্যার। সব। নেক্সট এরটা দেন। স্যার এরও সেম। আচ্ছা, তারটা এবার যোগ করেন, যোগ করে রুট করে দেন। 1,40,40,00,000 না কত, তাই তো? হ্যাঁ, 1,40,40,00,000। 1,2 শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। শূন্য গুনতি গুনতি দিন যাবে না। 12,000 স্যার, মান 12,000 আসে। 1,44,00,000 না? জি স্যার। এবার 1,44,00,000 রাসেল ভাই ঠিক আছে কি? জি ভাই। ভাই করছেন? প্রথমটা আবার 12,000। একটু বলেন তো ভাই, ক্যালকুলেশনটা একটু বলেন তো। ক্যালকুলেশনটা, হ্যাঁ ভাই। তাহলে ক্যালকুলেশনটা কি করতে হবে? প্রথমে হচ্ছে ব্রাকেট দিলে, রুট দিলাম আগে। আচ্ছা, রুট দিলাম। আচ্ছা রুট পরে, রুট তো থাক, রুট দেওয়া যাবে না আগে, আমরা আচ্ছা ভিতরে আচ্ছা, ক্যালকুলেশন করতেছি আগে। তাহলে তাহলে প্রথমে ঠিক আছে, তাহলে প্রথমে ভাই ঠিক হচ্ছে আছে ভাই, ব্রাকেট তাহলে ঠিক দিবেন। আছে। 3,000, হ্যাঁ ভাই, তিন এখন হাজার ঠিক আছে। মাইনাস 9,000 দিয়ে হচ্ছে, এটা হচ্ছে ব্রাকেট ক্লোজ ক্যাপ 2, ক্যাপ 2 দিয়ে সমান সমান দিবেন, দিয়ে আবার গুণন হচ্ছে .10 দিয়ে আবার সমান সমান দিবেন, এটা দেন। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই। বিটা কি আমরা করতে পারবো সবাই? হ্যাঁ। দেখেন প্রজেক্ট, ফর প্রজেক্ট এ লিখলাম, ফর প্রজেক্ট বি, বি তে মান কত কত বলেন? 3000ই। বির মান হচ্ছে 3,000, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে কত? 9,000ই না? 3,000, 9,000, এটা ঠিক আছে। আর গুণন হচ্ছে কত? পয়েন্ট 20। 20, এই দশেক আছে .20। এরটা ঠিক করলাম, এই যেটা। তাহলে এখানে হচ্ছে 3,000, এটা কি বুঝতে পারছি আমরা? 3,000 হচ্ছে আমাদের কি, এই যে বীর হচ্ছে 3,000 হচ্ছে এই যে এনপিবি হচ্ছে 3,000, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে এই যে এখানে বের করছি আমরা, বীর হলো 9,000, 3,000 মাইনাস 9,000, তারপরে গুণন হচ্ছে .20। তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে এই যে 6000। 6,000 মাইনাস হচ্ছে 9,000, তাহলে পরেরটা লিখবো 6,000, এটাও তো ঠিকই আছে, 6,000 মাইনাস 9,000, তার উপরে স্কোয়ার, আর ওটা মানে 30। পয়েন্ট হচ্ছে 30, .30। তারপরেরটা আমাদের কত আছে? 12,000, 12,030। এটা 12,000 মাইনাস 9,000, খালি মনে হয় প্রবাবিলিটিটা চেঞ্জ করে দিছে। আচ্ছা 40-এর কাছে 30 হবে। পরীক্ষার হলে যেভাবে থাকবে আমরা ওইভাবেই লিখবো, ঠিক আছে? এইভাবেই যে থাকতে হবে এমন কিন্তু কিছু নাই, ঠিক আছে? তারপরে জি স্যার, মান চেঞ্জ করলে তো সমস্যা হয় না। 15,000 মাইনাস 9,000 ইন্টু হচ্ছে .20। 20। তাহলে এবার ক্যালকুলেশন করি কত কত হয়। প্রথমটা কত হয়েছে দেখেন, প্রথমটা আমাদের কত বের হলো? সবাই একটু দ্রুত ক্যালকুলেশন করে ফেলান। এই 72 লাখ। দ্রুত করবেন ভাই, 72 লাখ। তারপরে সবাই কই ক্যালকুলেশন করবেন, বসে থাকেন না কেউ, সবাই ক্যালকুলেশন করেন। একজনের যদি ভুল হয় আমাদের সময়টা ব্যাকআপ হবে, অর্থাৎ একজনের ভুল হলে আরেকজনের ঠিক হইতে পারে। আর ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনে ফার্স্ট হবেন আপনি। পরেরটা 27 লাখ ভাই। 27 লাখ। হাত গুইটা যদি বসে থাকেন ফার্স্ট হবেন না, অতএব ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে দেখবেন দ্রুত পরীক্ষার হলে দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন।
দেখেন একজনের উপরে আমরা ডিপেন্ড একটা করে 27 লাখ। কত 27 লাখ। একজনের উপরে আমরা ডিপেন্ড করে সবাই বসে আছি, কেউ ক্যালকুলেশন করতেছি না। 12 করতেছি ভাই। 27 লাখ 72 108 লাখ মনে হয় পরেরটা। কত 108 লাখ। অর্থাৎ কি 1,08,00,000 নাকি? জি স্যার। সব যোগ করলি 27 লাখ। রাসেল ভাই ঠিক আছে? জি ভাই, জি আমি একটু চলো হচ্ছে করতেছি আর কি। আপনার তো স্লো হওয়ার কথা না, আপনার ফাস্ট হওয়ার কথা ভাই। স্যার জিরো বসাতে বসাতে স্যার সমস্যা, পিছনের 5 ঘর বাদ দিয়ে দেওয়া লাগবে। 1 2 3 4টি তো হয়েছে। 72 27 27 108। 2,34,00,000। 2,34,00,000 যোগ করেন। তারপর হচ্ছে 4,838 হ্যাঁ 37। 2,34,00,000 ঠিক আছে ভাই। তারপর হচ্ছে 4,837। আর এই মানটা কি ঠিক আছে আপনাদের? এই যে এই মানটা জি স্যার। দেখেন বুঝছেন? জি স্যার, ঠিক আছে সব। ঠিক এটা আছে ভাই। এটা আমাদের .20, আমরা দিছি .30। এদের ঠিক নাই। ও 6,000-এর উপরে এই .20 পয়েন্ট। দেখছেন মানে ভুল গেছে। জি স্যার 72 লাখ। এটাও তাহলে আমাদের কত হয় 72 লাখ না? জি স্যার। তাহলে এবার আবার যোগ করতে হবে, 72 লাখ যোগ করলে এটা হচ্ছে আমাদের 72, 1,98,00,000 মনে হয়। 27, এবার 72। 1,98,00,000। 1,98,00,000 ভাই। 4,450। 4,450। তাহলে আমরা এটা করলাম কি, 2 নাম্বার রিকোয়ারমেন্টটা করলাম আমরা, 1 নাম্বার করলাম, 2 নাম্বার করলাম। 3 নাম্বার কি বলছে, হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি। হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি মানে এখান থেকে আমরা একটা সিবি বের করব। হুই কমেন্ট চাইছে, হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি আর প্রজেক্ট শুড বি সিলেক্টেড, এখান থেকে আমরা সিবি নির্ণয় করব। সিবি সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সিবি সূত্র কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড, একটু মিউট রাখেন ভাই, স্ট্যান্ডার্ড একটু মিউট রাখেন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড আর গুণন হচ্ছে 100। এটা হলো সিবি সূত্র। তাহলে আমাদের এখানে বলছে 3 নাম্বারে হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি। মোর রিস্কি মানে সিবির মান বড়টি নিতে হবে। তাহলে দুইটার সিবি বের করতে হবে। সিবির মান বের করে দুইটার মধ্যে কোনটা বড় হবে ওইটা আমরা কমেন্টে নিব। তাহলে আমরা পরে রিকোয়ারমেন্টটা লিখি, ডিটারমিনেশন অফ সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট। স্ট্যাটিস্টিক্স এর গুলো কত পিচ্ছি পিচ্ছি স্যার, আর এটা তো হিসাব করতে করতে অবস্থা খারাপ। কেবল শুরু ভাই, দাঁড়ান। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স তার মানে এটা হচ্ছে আমাদের সিবি। এটা তো ছোটই আছে, এর চেয়ে বড় অঙ্ক আসবে। সিবি সূত্র তাহলে আমরা কি লিখতে পারি বলেন? সিবি সমান সমান কি লিখতে পারি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, উপরে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অর্থাৎ উপরে হচ্ছে আমাদের কি এসডি ডিভাইডেড কি হবে রাসেল ভাই, এসডি ডিভাইডেড ই আর, এক্সপেক্টেড ডেট অফ রিটার্ন, এসডি ডিভাইডেড ই আর ইন্টু হচ্ছে কত 100। এটা হলো সিবি সূত্র। তাহলে আমরা এসডি দিয়েও লিখতে পারি অথবা কি সিগমা দিয়েও লিখতে পারি। কেউ যদি চান যে আমি সিগমা দিয়ে লিখবো তাহলে সিগমা দিয়ে লিখতে পারেন। তাহলে আমরা কি এখানে আবার দুইটা বের করব, ফর এ ফর বি। তাহলে এর কিভাবে বের হবে বলেন তো? এর কি সিবি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা আছে আমাদের? জি স্যার। আছে ভাই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বের করা আছে, এক্সপেক্টেড ডেট অফ রিটার্নও বের করা আছে, দুইটাই বের করা আছে। তাহলে আমরা মান বসাবো শুধু এখানে। আমাদের এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর স্ট্যান্ডার্ড এ ডিভিয়েশন এখানে এই যেটা 3,795। 95। তাহলে উপরে বসাইলাম আমরা, ক্যালকুলেটর আপনারা নিয়েন, 3,795। আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে 9,000। 9,000 না? জি স্যার। 9,000 ইন্টু 100, তাহলে এটা এর তা হয়ে যাবে, এর কত ভাই পার্সেন্ট? 42 লেখেন।
42.17 42.17। আচ্ছা, পয়েন্ট লাগবো। দিয়ে দিলাম 2 ঘর, 42.17। ঠিক আছে, জি স্যার। জি ভাই। তাহলে আরেকটা আমরা করি। তাহলে আরেকটা কিভাবে হবে? ফর বি, বির হবে হলো, তাহলে বির ক্ষেত্রে এখানে লিখবেন ফর বি। তাহলে বিটা লেখার পরে উপরে হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 4450। তাহলে উপরে লিখবো হচ্ছে 4450, নিচে কি সেমই আছে না? বলেন। জি স্যার, 9,000ই। 4450 ভাগ 9, 49.44। 49.44। তাহলে আমাদের এটা হলো। এখন দুইটার মধ্যে কি চাইছে? কমেন্ট কি চাইছে? বলছে কি মোর রিক্সি বলছে না? বড়টা নেওয়া লাগবে। মোর রিক্সি মানে বড়টা, সিবি বড়টা। তাহলে বড় কোনটা বলেন? এর বড় না বই বি এর বড়? 49 বি। তাহলে কমেন্টে লিখবেন বি, কমেন্ট। এটা বুঝতে পারলে অনেকগুলো অঙ্ক করতে পারবেন। এটা পোর্টফোলিওতে আছে, ইনভেস্টমেন্টেও আছে, অনেক জায়গায় আছে এই অঙ্কগুলা। তাহলে একটা খালি ভালোভাবে আপনি বুঝতে পারলে অনেক অসংখ্য ম্যাথ করতে পারবেন, এত ম্যাথ করতে পারবেন যে সারাদিনেও করে শেষ করতে পারবেন না। এই সেম টাইমেরই ম্যাথ আপনার লাস্টে শুধু দেওয়া আছে যে এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ হিজ পোর্টফোলিও, মানে এই পোর্টফোলিও, জিনিসটা কেমনি? পোর্টফোলিও সকাল 7টায় যে যে শীট দিছি, শীট দিব কালকে, ওইটা সব আছে ওই শীটে। পোর্টফোলিওর আমি 11টা ম্যাথ দিছি। আর বাইরে কোনো জায়গায় থেকে অঙ্ক আসার স্কোপ নাই এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার বলতে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের। আচ্ছা, এটা তাহলে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আছে তো এই জন্য আর কি বললাম। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আপনি যে শীটটা আমি আগামীকাল প্রোভাইড করব, বুঝছেন? ওই শীটটার জি পরে ভাই। আমাকে আপনি সমস্যা থাকলে দিয়েন। ওই শীটটা তো আমি 11টা ম্যাথ ধরছি। ওই 11টা ম্যাথের পরে যদি আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টে থাক আর প্রজেক্ট ম্যানেজমেন্টে থাক, যে কোনো বইয়ে থেকে আপনি সমস্যা বের করে দিন, আশা করি কোনো সমস্যা থাকবে না। ওইভাবেই আমি 11টা ম্যাথ সাজাইছি ওইখানে। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আমাদের কি লিখতে হবে? প্রজেক্ট, প্রজেক্ট বি। ক্লাস শেষেই আপনাকে শীটটা দিতে পারবো, সমস্যা নাই। প্রজেক্ট বি ইজ মোর রিস্কি। প্রজেক্ট বি কেন মোর রিস্কি হলো? প্রজেক্ট বি সিভি ইজ বেশি মোর বড়। রিস্কি কারণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অপশন প্রাইস। না, আমরা সিবি দেখে নিব। সিবির মান এখানে কি? সিভি বড় ইজ স্যার। হায়ার দ্যান এ। সিবির মানটা বড় বিকজ ইট হায়ার, কোএফিসিয়েন্স ভেরিয়েন্স। হায়ার কোএফিসিয়েন্ট, ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তাহলে এটার সিবি বড়, অর্থাৎ কোএফিসিয়েন্টটা বড়, এই জন্য এটা আমরা বড়টা নিলাম। যদি মরিক্সি না বলা থাকতো তাহলে কি করতাম বলেন তো? ছোটটা। মরিক্সি না থাকলে আমরা কোনটা নিতাম রাসেল ভাই? তখন ছোটটা। ছোটটা হইতো। আচ্ছা, সিবি হইলো, তারপরে আমাদের কমেন্ট হইলো, তারপরে আমাদের চাইছে কি? প্রফিটেবিলিটি ইন্ডেক্স। বোথ প্রজেক্ট, দুইটা প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ণয় করতে বলছে। তাহলে আমরা পরে রিকোয়ারমেন্টটা লিখবো, ডিটারমিনেশন অফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স। দেখেন অনেক কিছু ইনফরমেশন আমরা এটার থেকে শিখতে পারলাম। ডিটারমিনেশন অফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্রটা লিখবো এখানে পিআই। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে পিআই। তাহলে পিআই এর আমাদের সূত্রটা এখানে বসাবো। পিআই এর যে সূত্রটা, দেখেন পিআই এর এখানে আমাদের একটা নতুন সূত্র আসবে। এই সূত্রটা আমরা এর আগে দেখিনি হয়তো। পিভি, পিভি অফ এন সি বি। এনসিবির আর একটা নাম কি বলেন তো? এনসিবির আর একটা নাম হচ্ছে সিএফএটি, সিএফএটি। পিভি অফ এনসিবি। আর হচ্ছে আরেকটা হচ্ছে পিভি অফ এনসিও, এনসিও ইন্টু নাই। এটা হলো আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র। তাহলে এখন হচ্ছে দেখেন, এ পিভি অফ এনসি
ওটা এনসিবিটা আমাদের বের করতে হবে। এনসিও মানে হচ্ছে বিনিয়োগ, তাহলে বিনিয়োগটা তো আমাদের দেওয়াই আছে, শুধুমাত্র আমাদের বের করা দরকার হচ্ছে এনসিবি। এনসিবি। তাহলে এই এনসিবিটা আমরা কিভাবে বের করব এটাই আমাদের বোঝার বিষয়। এনসিবি কোন রূপে? নিট ক্যাশ বেনিফিট, এনসিবি নিট ক্যাশ ক্যাশ বেনিফিট। বেনিফিট, এটা আমরা ক্যাপিটাল বাজেটিং এ করছিলাম। তাহলে আমাদের এখানে হেয়ার দিবেন, এইভাবে বের করবেন, এটা হেয়ার এন সি বি। তাহলে এনসিবিটা বের করবেন হচ্ছে আমাদের এনসিও যেটা দেওয়া আছে, এনসিও, এনসিও এর সাথে হলো প্লাস, এনসিও প্লাস হচ্ছে ইআর, এনসিও প্লাস হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এনসিও কত আছে বলেন তো, এর এনসিও কত আছে আমাদের? তো 30,000 মনে হয়, না কত জানো দেখছিলাম। আচ্ছা, সেটা পিন করে বের করা হয়নি মনে হয়, পিন করে নিন আপনারা। এনসিও দুইটা, একটা এর হলো হ্যাঁ, 30,000, 30,000। ই হলো 36,000। ছত্রিশ তাহলে হাজার আমাদের হবে এখানে হবে কত তাহলে? এর তিরিশ তো হাজার এর তো আগে বের করবো, দুইটাই বের করব। একটা হলো 30,000 যোগ হচ্ছে ই আর হচ্ছে আমরা 9,000 9,000। তাহলে এটা হলো আমাদের কত হয়? 39। 39,000। আর বিট তো আবার বের করব, তাহলে বিটটা কিভাবে বের করতে পারি? 36,000 আর সেম। 9,000। সেম এইভাবে বিটটা বের করব। বিটটা হচ্ছে আমাদের কত, একটা হচ্ছে 36,000। 36,000, 36,000 যোগ হচ্ছে 9,000, 9,000। 45,000। 36,000 9,000, এটা হলো 45,000। তাহলে আমরা একটা ফর এ ফর বি দিয়ে করে করে নিতে পারবো না এখন? জি স্যার। জি ভাই। ফর এ, এর হচ্ছে উত্তরটা আমি বসা দিই। এর উত্তরে আপনাদের আসবে হচ্ছে 1.3 মনে হয়। ভাগ করেন তো একজন, কত আসে? 1.3 আসছে। 39,000 ভাগ হচ্ছে কত, 30,000। জি স্যার, 1.3। 1.3। আর ফর 36 ভাগ 45, এটা 0.8। বির উত্তরটা হলো কত সরি, আসবে? 0.8। 0.8। কত না স্যার, দিচ্ছে? শুধু 0.8। 1.25। উপরে বাই দিচ্ছেন কত, উপরে 45,000, নিচে হলো 36,000। 1.25। 1.25। উল্টা দিচ্ছে সফি। তৌফিক ভাই উল্টা দিছেন। জি স্যার। 1.25 ঠিক আছে। দেখেন, এই যে এই ম্যাথটা আমাদের কি বলছে, ক্যাশ ফ্লো দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। তাহলে আমরা ক্যাশ ফ্লোর মান কি ধরে নিব? ক্যাশ ফ্লো ধরে নিব হচ্ছে কি আর, প্রবাবিলিটি ধরে নিব কি পি। পি। কি? ধরে নিয়ে আমাদের কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা 5টা। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন চাইছে, তারপরে কি চাইছে, ভেরিয়েন্স। স্যার, ভেরিয়েন্স, ভেরিয়েন্সটা বের করার জন্য আগে আমাদের এই সি নাম্বার এসডি মান লাগবে। আগে করতে হবে, অর্থাৎ প্রথমে আমরা এ নাম্বার করব রিকোয়ারমেন্ট এ, তারপরে সি নাম্বার রিকোয়ারমেন্টটা করব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আগে করতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান করার পরে তারপরে আমরা বি নাম্বার করব ভেরিয়েন্স। ভেরিয়েন্স, এইচডি স্কোয়ার। ভেরিয়েন্স মানে হচ্ছে এসডির মান যেটা বের হবে আর উপর খালি স্কোয়ার দিলে ভেরিয়েন্স হয়ে যাবে। আরেকটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে এই যে এসডি এ গুণন হচ্ছে এসডি বি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তাহলে এই তাহলে যে তো ভাই আমরা ধরো ওই ইনিশিয়াল যে 50,000 আছে এটার তো মনে কোনো কাজ নাই। এটা এটা এনসিও যদি দরকার হয় নিবেন, না হলে নাই। যদি আপনি এনপিভিটা ইয়া করতে পারেন তাহলে। আচ্ছা, এটা হচ্ছে আপনারা নিজেরা বাসায় একটু দেখবেন, দেখার পরে যদি এই যে কোনো রিকোয়ারমেন্ট সমস্যা হলে ওটা আমি আবার পরে বুঝে দিব, বাকি যতটুকু পারেন এতটুকু করেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ভাই। আচ্ছা, আমাদের এই যে 5 নাম্বার ম্যাথটা, 5 নাম্বার ম্যাথটা সবাই একটু ভালোভাবে দেখবো, 5 নাম্বার ম্যাথটা আসতে পারে এবার। দেখেন, প্রবলেম 5, 7টা ম্যাথ আছে এই চ্যাপ্টারে আমাদের। তাহলে 5 নাম্বার করালে আর 2টা ম্যাথ থাকবে। তো তার মধ্যে আমরা যেটা 4 নাম্বার ম্যাথটা করলাম, সেম ওই নিয়মেই সবগুলাই। দেখেন, সাপোজ দেয়ার ইজ প্রজেক্ট হুইচ ইনভলভ ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট হচ্ছে এটা আমাদের কি হবে, ইনিশিয়াল কস্টটা হচ্ছে আমাদের এটা এনসিও। এনসিও। তাহলে এনসিওর মান দেওয়া আছে 20,000, আর এটা 0 0 দেওয়া আছে এক্সপেক্টেড জেনারেটেড ক্যাশ ফ্লো অ্যান্ড প্রবাবিলিটি। তাহলে আমাদের ইয়ার দেওয়া আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইয়ার 1 আর একটা আছে ইয়ার 2। দিয়ে আমাদের কি দিছে, প্রবাবিলিটি দেওয়া আছে 1
2 3 4 5। তাহলে আমরা কি করব, এটার মতোই না? দেখেন তো, তাহলে এটা জি কি স্যার সেম। এটা সেম না, একটু ডিফারেন্স আছে ভাই, একটু আসতেছি আমি। দেখেন এই নিট ক্যাশ ফ্লো, নিট ক্যাশ ফ্লো এটাকে আমরা ধরে নিব হচ্ছে, নিট ক্যাশ ফ্লো এটাকে ধরে নিব হচ্ছে আর, আর এই প্রবাবিলিটিকে আমরা ধরে নিব কি পি। এটাও আমরা কি ধরে নিব, প্রবাবিলিটি পি, আর হচ্ছে ক্যাশ ফ্লোটা আর, একটা ধরে নিলেই তো হবো। তাহলে ওইটার মতোই আমরা এটা ক্যালকুলেশন করব। দেখেন তার মধ্যে আমাদের কি বলছে, এখানে এখানে আমাদের বলছে ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালু নিট ক্যাশ ফ্লো ইন ডিফারেন্স পিরিয়ড। তাহলে এক্সপেক্টেড ভ্যালু মানে এখানে আমাকে নির্ণয় করতে হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়ে কয়বার লিখবেন এই সূত্রটা বলেন তো, কয়বার আছে? 5 বার। এটা 5টা মান আছে, তাহলে কি লিখবো, R1 P1, R2 P2, R3 P3, R4 P4, R5 P5। তারপরে আমাদের কি বলছে, ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা এই মাত্র যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা নির্ণয় করছি, ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে এটা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা নির্ণয় করছি না রুট দিয়া? জি স্যার। জি রুট স্যার। দিয়ে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমরা নির্ণয় করছি, ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা এটা। তাহলে 1 নাম্বার 2 নাম্বার কি করা দিব না পারবেন বলেন? পারবো স্যার। ভাই সেম, এটা এটা ওই না, 3 আর 4 সেম করে দেন। সেম হচ্ছে আমাদের 1 নাম্বারটা আমাদের সেম, 2 নাম্বারটা সেম, কিন্তু আমাদের 3 নাম্বারটা প্রবলেম আছে। ডিসকাউন্ট রেট দেওয়া আছে। 3 নাম্বারটা আমাদের কি বলছে, ক্যালকুলেট এনপিবি ডিসকাউন্ট রেট হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 11%। ক্যালকুলেট এনপিবি ডিসকাউন্ট রেট হচ্ছে 11%। আর আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট এটা না, 4 নাম্বার একটু এখানে আমার মিস্টেক হয়েছে। 4 নাম্বারে হবে হলো আমাদের এই শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড কমেন্ট। শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড মানে কোনটা আপনি গ্রহণ করবেন, এটা একটা কমেন্ট। তাহলে আমাদের 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে আমরা যেটা আগের অঙ্ক করছি ওই নিয়মেই। এই যে 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে আমরা এটার নিয়মে করব। 1 নাম্বার হচ্ছে এই যে এই সূত্র প্রয়োগ করব, সেম এইভাবে ধরে নিব লেট এনপি, লেট ওইটার মান ধরে নিয়ে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এ এবং বি বের করব। তারপরে হচ্ছে এই 2 নাম্বারে এসে কি বের করব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করব। এখন তো পারবো না, জি বলেন ভাই। পারবো কিনা? জি স্যার। তারপরে হচ্ছে আমাদের না পালি কইরা দিচ্ছি আমি, বলতে হবে তাহলে যে ভাই পারবো না কইরা দেন, তাহলে কইরা দিব। তারপরে আমাদের কি বলছে, যে 3 নাম্বার যে রিকোয়ারমেন্টটা বলছে, 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমি করে দিচ্ছি। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে এনপিভি বের করতে বলছে, আর রেট দেওয়া আছে আমাদের কয় পার্সেন্ট? 11। 11%। এই পার্সেন্টটা দেওয়ার কারণে এখানে প্রবলেমটা হয়েছে আমাদের। তাহলে কিভাবে হবে, এই অঙ্কটা কিন্তু কপি পেস্ট করে আসতে পারে, একটু ভালোভাবে খেয়াল করেন। ডিটারমিনেশন অফ এন পি ভি, তাহলে এনপিভি লিখলাম। লেখার পর আমাদের এনপিভি অ্যাট দ্য রেট অফ, পার্সেন্টটাও এখানে উল্লেখ করে দিই আমরা, এনপিভি অ্যাট দ্য রেট অফ 11%। তাহলে এখানে লিখবেন হচ্ছে এনপিভি, আর এখানে সূত্রটা বসে দিবেন। তাহলে এনপিভি সূত্রটা হবে হলো, এখানে আমরা এনপিভি সূত্রটা অ্যাপ্লাই করব। এনপিভির আমাদের এই সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, আগের থেকে যে সূত্র আসলো। কয়টা বছর দেওয়া আছে আমাদের, 5 বছর। মানে ইয়ার দেওয়া আছে? 5 বছর নাই কিন্তু, আমাদের প্রবাবিলিটি ও আছে, না স্যার। প্রবাবিলিটি আছে 5টা, কিন্তু আমাদের বছর আছে কিন্তু হচ্ছে কয়টা? 6টা 2টা। নাকি স্যার? বছর কিন্তু 2টা। ইয়ার দুইটা আছে ওয়ান, না? একটা হচ্ছে ইয়ার ওয়ান আর একটা হচ্ছে কি ইয়ার 2। দুই ও ওই বছর, ইয়ার 2, জি স্যার 2 বছর। 2 বছর উপরে আছে আমাদের। তাহলে দুই 2 বছর বছর স্যার। 2 বছর আছে। সূত্রটা কিন্তু আমাদের সিম্পল, দেখেন দেখাচ্ছি আমি। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের হবে, উপরে লিখবেন হচ্ছে, আমরা কি বের করব, ই আর বের করব না, বলেন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করব। তাহলে হবে ই আর ওয়ান, ER1, আর নিচে হবে হচ্ছে আমাদের, প্রথমে লিখবেন ER1 ডিভাইডেড হচ্ছে আমাদের 1 + R⁻n। ER1 নিচে হচ্ছে 1 + R⁻n, এখানে 1 + R, 1 + R, পাওয়ার এন না দিয়ে এখানে পাওয়ার 1।
তারপরে এই সেমটাই আবার লিখবেন। আর একটা কি আছে, ইয়ার টু দেওয়া আছে না, বলেন। জি স্যার। মাঝখানে যোগ চিহ্ন দিবেন, এখানে যোগ চিহ্ন দিয়ে এটা আবার লিখলাম, এতটুক লিখতে হবে। তাহলে ওটা কি হবে বলেন তো আপনারা, কি চেঞ্জ হবে? এখানে হবে টু কি, হবে, উপরে টু। ইয়ার এই ওয়ানের কাছে পরিবর্তন হয়ে এটা হবে হলো ওয়ানের কাছে কি হবে, টু। আর নিচে নিচে হচ্ছে টু। আমাদের কি হবে, নিচে ওয়ানের কাছে হবে হলো টু মাইনাস এনসিও। এটা হলো সূত্র আমাদের এনপিভি বের করার, এনসিও। তাহলে আমরা মানগুলা এবার যদি বসাই, আমি আমার এখান থেকে মানগুলো বসা দিচ্ছি, আপনারা দেখেন ক্যালকুলেশন করে দিচ্ছি আমি। এখানে আমাদের কি দুইটা একত্রে হয়ে গেছে না, বলেন। এ এবং বি, একটা ইয়ার ওয়ান ইয়ার টু দুইটা একসাথে আইছে না, বলেন। জি জি হ্যাঁ। স্যার। স্যার। তাহলে এখানে কিন্তু আমাদের প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি আলাদা আলাদা করতে হবে না, কারণ এখানে আমাদের দুইটা প্রজেক্টের মান নিয়েই কাজ করতেছি আমরা। তাহলে আমাদের সরাসরি দুইটা জন্য একটাই হবে এখানে। তাহলে আমাদের মানগুলা বসাই, বলেন তো আপনারা। ই আর এ তো আপনারা বের করেন না এটার নাকি? জি না স্যার। স্যার, ওগুলো তো বের করিনি। আচ্ছা, আমি আমার থেকে এখান থেকে বসা দিই, 2-1 টাকা কম বেশি হইতে পারে, ঠিক আছে। জি স্যার। যদি 2-1 কম বেশি হয় তাহলে মিলে আপনারা করে নেবেন। না বসলে সমস্যা নাই, ক্যালকুলেশন করা পারবো। আচ্ছা, তা বসা দিই। তো সূত্রগুলো লিখে দেন তাহলে, সমস্যা না নেই, না, আমরা সূত্র ক্যালকুলেশন তো করবো না। সূত্র তো শেষ, ক্যালকুলেশন পুরাটুকি করে মান বসা দিচ্ছি। শুধু দিয়ে দিচ্ছি তো দশ স্যার। হাজার আর এর মান কয় পার্সেন্ট বলে দিল বলেন? ওই যে 11, 11%। 0.11। এটা হচ্ছে আমাদের 0.11। 11। আর এটা হচ্ছে আমাদের 10,000 বের হবে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 10,000 বের হবে, 10,000 লিখলাম। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের হবে হচ্ছে 8,000। তাহলে 8,000 লিখলাম। আর এনসিও, এনসিও এনসিও হচ্ছে আমাদের দেওয়া আছে কত, উপরে এনসিও দেওয়া আছে না কোশ্চেন? না ভাই, না 20,000। এনসিও আমাদের কোশ্চেনে দেওয়া আছে হলো 20,000। হুম। তাহলে এনসিও বসা দিবেন হচ্ছে 20,000। ক্যালকুলেশন কি এখন করতে পারবেন নাকি পুরাটা কি করে দেবো বলেন? জি ভাই, আর করা লাগবে না। তাহলে আমাদের আহ, এটা করে যেটা আসবে ওটাই পারবো স্যার। এনপিভি করা যাবে নাকি করবেন বলেন? প্রথমটা 9,900, তারপরটা 8,116 কি ভাগ করছেন আপনি? মান। জি স্যার। কত তাহলে করে দিই, 8,000, 9,900। নয় হাজার প্রথমে হচ্ছে নয়শো 9,900। হ্যাঁ, প্লাস না স্যার, ভুল হলো স্যার। 9,009। পাগল হয়ে গেছি স্যার, পরীক্ষা টেনশনে। 9,009। 9। জি স্যার। যোগ 8,116। 8,116 মাইনাস 20,000। 8,000 কম আসবো না? 17,125। 2,875 সরি এসে আর কি, মাইনাস বানান। আহ, এটা মনে হয় আপনার ক্যালকুলেশন কি মিস্টেক এই হইলো। পরেরটা ভুল হয়েছে, ক্যালকুলেশন তো দেখ। ও। 2 আছে কিন্তু। 1.11x স্কোয়ার কর। না, উপরে 8,000। স্যার ওটা 6,492, 93 দেওয়া যায় স্যার, উপরটা 493। 6,000। এই রাসেল আচ্ছা। ভাই, ঠিক আছে ক্যালকুলেশন? না ভাই, আমি দেখিনি ভাই। আচ্ছা, ক্যালকুলেশন যা হয় এটা লিখে নিন, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, 6,993। আচ্ছা, ক্যালকুলেশন 8,993। যা হয় করে নিন। তারপরে আমাদের আহ 7 নাম্বার ম্যাথটা থাকলো। 6 নাম্বারটা আমরা আগেই করছিলাম, এই যে সার্টেইন ফ্যাক্টরের মান করছেন না, বলেন। ও কি স্যার? জি ভাই করছিলাম, ওই যে প্রথম 6টা কলাম ক্লাসে আর কি। সার্টেইনের মান ফোর্থ ইয়ার করছিলাম। লেভেল করতেছে। তারপরেও আমরা ও। পরের ক্লাসে এই দুটো শেষ করলে আমাদের এই মানটা শেষ। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে দিব, দেওয়ার পরে আপনাদের কমেন্ডার ওয়েট কি? ওয়েট ওয়েট